আগে তো মামলা হবে, দোষ খুঁজতে হবে না, মানে দোষ না যদি থাকলে। দোষ খুঁজতে না হয় তাহলে আমি টকশোতে বলি কেন? ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার ছিল তার যে 18 মাসের কর্মকাণ্ড সেগুলোর তদন্ত চেয়ে একটা রিট হয়েছে। এখন অনেকে আবার এটার বিপরীতে প্রশ্ন করছেন, কতটা যৌক্তিক সেটা হয়তোবা আপনারা বিচার করবেন, যে ওনার 18 মাসের কর্মকাণ্ডের মধ্যে নির্বাচনও আছে। এখন এই 18 মাসের কর্মকাণ্ড যদি কোনোভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে কি আসলে এই নির্বাচনটা বা নির্বাচিত সরকারও চ্যালেঞ্জের মুখে পড়বে? আমরা তো প্রতিটা বিষয় তো জটিল, যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করছেন সবই জটিল। তারপরে ভাইয়ের দুই একটা কথার আমি জবাব দিই। 1 নম্বর, ভাই বলছেন 15 বছরের যে ঘটনাগুলো ছিল জঘন্য, আয়নাঘর ইত্যাদি ইত্যাদি, আয়নাঘর ছিল, ক্রস ফায়ার ছিল, বিডিআর হত্যা ছিল, তো এই সরকার আসলে অনেক উন্নতি হয়েছে। নো, ইট ইজ নট কারেক্ট। তাকে সরানো তো এগুলো বন্ধ হয়ে গেছে, তো উন্নতি কি হইল? কল্পনা করেন চক্ষু বন্ধ করে, শেখ হাসিনা থাকলে 29 পর্যন্ত এটা থাকতো। উনি সরে গেছে বলে ওইগুলো নাই। এগুলো, এটা তো ডেভেলপমেন্ট সরকার করে নাই, তাকে তাড়াই দেওয়া, এগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে মানে আপনি কিরকম উন্নতি দেখতে চাচ্ছিলেন? আমি যে উন্নতি দেখতে চাচ্ছি, এই যে আমি বললাম, আমি দেখতে চাই, আপনি বলছেন 5 লক্ষ কোটি 10 লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকের থেকে লুট হয়ে গেছে, আমি সেই মামলাটা দেখতে চাই। আমি কি বুঝতে পারছি? আপনি এই সরকার তালবাহানা করতে বলে আপনি নির্বাচন মেনে নিছেন, এইটা সেইটা বলতেছেন। এই সরকারের এই অন্তর্বর্তী সরকার খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী কেন? এই অন্তর্বর্তী সরকারের যে অ্যাটর্নি জেনারেল, তিনি এখন আইনমন্ত্রী। বিডার যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি আজকের প্রধানমন্ত্রীর সাথে সফর করতেছেন। এগুলো সব ইউনূস সাহেবের। মানে কারণটা কি? কারণটা কি বলতে হবে তো। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ চৌকস স্বরাষ্ট্রমন্ত্রী, উনি চরমভাবে বিরোধিতা করছিলেন খলিল সাহেবকে সরাইতে হবে, তারপরে আসিফ মাহমুদ, আর ছিল আপনার মাহফুজুল আলম, তাদেরকে সরাইতে হবে। আজকে মন্ত্রী পরিষদের সহাবস্থান করছেন। আমাদের আস্থার জায়গাটা নষ্ট হচ্ছে। আমি যে সামনের দিকে বলবো যে আমার, হ্যাঁ আমি দেখতেছি এই হবে, আমাকে দেখার জন্য সেই সুযোগটা তো দিবেন। আমি তো, আমার পরিস্থিতি তো বলছে না। যাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন ছিল তাদেরকে আপনারা নিয়ে সহাবস্থান করতেছেন। জামাতের বিরুদ্ধে আন্দোলন ছিল, তাদেরকে সব দল সহাবস্থান করছেন। সেজন্য আমাদের আস্থার জায়গাটা নাই। আপনি মুখে বলতে থাকেন না, বলতে পারবেন, কারণ 2/3 মেজরিটি নিয়ে আপনার, আপনি নিজে যখন আইন মানেন না, আপনি আরেকটা লোকের আইন মানাবেন কিভাবে? এই সরকার বলে আমরা সাংবিধানিক সরকার, উনি একজন আইনজ্ঞ। একেবারে বিরাট পণ্ডিত হইতে হবে তা না, সাধারণ মানুষও বোঝে। সংসদে, সংবিধানে বলা ছিল সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন। সেই নির্বাচন 90 দিনের মধ্যে হয়েছে? তো যদি না হয়ে থাকে, এরপরে কি সংবিধানে বলা আছে যখন মন চায় তখন? না। তার মানে আপনি সংবিধানের বাইরে আছেন, থাকতেছেন সংবিধানের বাইরে, বলতেছেন আপনি সংবিধানের ভিতরে। ভাই, সাধারণ লোক বোঝে। এই কাভারেজ দিয়েন না। বিশেষ সিচুয়েশনে, বিশেষ কারণে, বিশেষভাবে নির্বাচন হয়েছে, সেইগুলাকে বৈধ করার জন্য আমি বলছি, সেগুলাকে বৈধ করার জন্য এই যে গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন, ওইটা একমাত্র রাস্তা। এখন হয়তো আপনি পাত্তা দিচ্ছেন না, গায়ে মাখতেছেন না। আপনি যে জায়গাগুলোতে, যে সমস্ত জায়গাগুলো আপনাকে ফেভার করলে আপনি আপনার ত্রুটিগুলো ঢাকা থাকে, সেই জায়গাগুলো কোথায় সেটা আমি বলি। সেই জায়গাগুলো একটা হলো মিডিয়া, একটা হলো আমলাতন্ত্র, আর একটা হলো বিজনেস অলিগার্ক। এই 3টা সেক্টর এখন আপনাকে কোঅপারেট করতেছে, সরকারের বিরুদ্ধে লিখছে না। যেমন এই সরকারের পরে আসার পরেও কুষ্টিয়ায় পীর সাহেব মারা গেছে, পিটাইয়ে মারছে, সেইটা নিউজ আসছে। নিউজের পরে কিন্তু ভিউজ আসে। ভিউজটা কি? সাংবাদিকরা লেখে যে এই সরকার তো বলেছিলেন, ইউনূস সরকারের সময় মব হয়েছে, তারপরে গণতান্ত্রিক সরকার আসলে আর মব হবে না। এই ঘটনাটা পরিষ্কার মব। এই ভিউজটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আপনারা কেউ লিখছেন না। এবং আলোচনা হয়েছে, আমি বলি, শাহ আলী মাদারের প্রসঙ্গই তো এলো। ঠিক আছে, যেই প্রশ্নগুলো আজকে আপনি আমাকে করছেন, সেই প্রশ্নগুলো তো আপনাদের সাংবাদিক হিসেবে, আমি আপনাকে প্রতীকী ধরছি, সাংবাদিক হিসেবে প্রত্যেকের যাওয়া উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গত 3 মাসে আপনার অর্জন কি? মাননীয় আইনমন্ত্রী, গত 3 মাসে আপনাদের অর্জন কি? আপনারা কেউ যাচ্ছেন? আপনারা কি একবারও গিয়ে কেউ প্রশ্ন করছেন যে এই ইউনূস সরকারের গায়ের থেকে আমরা প্রচন্ড দুর্গন্ধ পেয়েছি, সেই খলিলুর রহমান কেন এখানে? সেই
আশিক চৌধুরী কেন প্রধানমন্ত্রীর সাথে, সেই অ্যাটর্নি জেনারেল কেন এখনো আইনমন্ত্রী? প্রশ্নগুলো করেননি। আপনি আমাকে যতই বলেন আমরা বুঝি, এই দেশে থাকি, এই দেশের আবহাওয়ায় থাকি, কি প্রশ্ন করেন না করেন এটা আমরা বুঝি। এটার মানে হচ্ছে এই যে আমি বলছি ওই যে তারপরে আমলাতান্ত্রিক। আপনি দেখেন প্রতিবেশী দেশের পাশে এই শুভেন্দু আসছেন ক্ষমতায়, উনি এসে অলরেডি 100-150 তার লোক পাল্টাইছেন। লোক তো পুরনো সেই মমতারই 15 বছর চালাইছে, কিন্তু সে আপনাকে দেখাইতে হবে যে আপনি পাওয়ারে আসছেন। পাওয়ারে আসছেন মানে কি অমুকরে গ্রেপ্তার করে? নো, আপনার অবস্থানটাকে দেখাই তুমি, ইয়েস 200-300 কর্মচারী এখান থেকে সরাও ওখানে, এখান থেকে সরাও ওখানে, আপনাদের সেই পুরনোটাই থাকবে, আপনাদের সব কর্মচারী বাদ দিতে পারবেন। আমি সেই মুভমেন্ট দেখি না। তারপরে এই যে এখনো যারা কাস্টডিতে আছে, অনেকে শেয়ার বাজার কেলেঙ্কারি করার লোক কাস্টডিতে আছে, কিন্তু মামলা কোথায়, অ্যাকশনটা কোথায়? আমি তো দেখছি না রে ভাই। উপরন্ত ইন এডিশন এই যে আপনি আজকে বলছেন রিট করেছি ইউনূস সাহেবের ব্যাপারে, আপনি রিট করতেই পারেন, বাট প্রশ্ন একটা শেষ করে দিচ্ছে এটা বললে, যেহেতু রিটের প্রসঙ্গটা আনছে। নাম্বার 1 রিট হয় গভর্নমেন্টের বিরুদ্ধে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কি বিষয়ে? যে কোনো বিষয়ে রিট করতে হলে সরকারের বিরুদ্ধে করতে হবে, অর্থাৎ সরকারের ইনভলভমেন্ট, অর্থাৎ সরকার এই কাজগুলো করতেছে না। তাহলে কার বিরুদ্ধে করছে আমি জানি না, নিশ্চয়ই সরকারের কোনো অথরিটির বিরুদ্ধে করছে, যে মামলা এই যে তারা যাতে বিদেশ যাইতে না পারে, তারা যাতে বিদেশ যাইতে না পারে, এটা তো মানবাধিকার লঙ্ঘন। আপনি বিদেশ যাইতে যদি না পারে, সেটার এখতিয়ার কিন্তু একেবারে সরকারের, পিওর সরকার বলতে ফাইনালি কোর্ট। আপনি সরকার ইচ্ছা করলেই কিন্তু অমুকে বিদেশ যাইতে পারবে না, এটা বাংলাদেশে সম্ভব, কিন্তু নিয়মে নাই। তাকে অ্যাপ্রোচ করতে হবে আদালতের কাছে যে এই কারণে তাকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখতে হবে। এখন আপনি যদি বলেন আমি রিড করেছি, আপনি রিড করার আপনি কে, আপনার জুরিডিকশনটা কি, মানে আপনি কেন করতেছেন? আপনি বরং যেটা নিয়ে সেটা নিয়ে মামলা করেন, স্পেসিফিক মামলা করেন। ওই যে হামের জন্য লোক মারা গেছে বলতেছে না, হামের জন্য লোক মারা গেছে, আমি বারবার শুনতেছি, সবাই টকশোতে বলে। এ পর্যন্ত আপনার গভর্নমেন্টের কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে আপনি শুনছেন? বলেন না, কথা বলেছে তো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যিনি আছেন, তিনি হামের বিষয়ে কথা বলেছেন। সরকার তদন্ত কমিটি গঠন করবে হামের বিষয়ে স্পেসিফিক। আমার কথাটা বুঝেন না? জি, কমিটি বানায় তদন্ত করেন, তদন্ত করে কমিটি বানান, এগুলি 55 বছর বয়স এই গল্পের। আচ্ছা, আর দেখেন আমি মামলা করবে, আপনি তদন্ত করবেন, মামলা করবেন, মানে কি আগে তো মামলা হবে, দোষ খুঁজতে হবে না, মানে দোষ খুঁজতে না হয় তাহলে আমি টকশোতে বলি কেন? আচ্ছা, আমরা জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তিনি জামিন পেয়েছেন। এর আগে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী তিনি জামিন পেয়েছেন। আইভি নারায়ণগঞ্জের সাবেক মেয়র তিনি জামিন পেয়েছেন। এবং সবশেষ আমরা দেখলাম যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তিনিও জামিন পেয়েছেন। এবং নির্বাচনের আগে বলা হয় যে আওয়ামী লীগের মোটামুটি তৃণমূল পর্যায়ের অনেকে যারা খুব তাৎক্ষণিকভাবে জামিন নিয়ে বের হয়ে এসেছেন, এটি একদিক থেকে আপনি কিভাবে দেখবেন? কারণ অনেকে মনে করছেন যে এটি আসলে সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই হচ্ছে। তবে এটা নিশ্চয়ই সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা যে আইন তো আইনের গতিতে নিশ্চয়ই চলছে। একটু যোগ করে দিই যে এই সরকার ক্ষমতা নেয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন হয়েছেন এবং বিচারের যে গতিটি ছিল বা যে গতিতে চলছিল, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে গত 3 মাসে সেই গতি কি বেড়েছে বা কমেছে? আইন তার গতিতে চলবে, কিন্তু তারপরে সরকারের কিছু পদক্ষেপ তো থাকে। ধন্যবাদ আপনাকে এবং সমালোচক। দেখেন এখানে কথা হয়েছে কোনটা, ভাই যেটা বললো প্রতিহিংসার রাজনীতি, মানে প্রতিহিংসার রাজনীতি শব্দটা আমি বুঝলাম না। প্রতিহিংসার রাজনীতি কোনটা? যে আপনার রাজনীতি আমি করতে দিব না, কথার কথা বলছি। সেটাও যদি বলেন তাও তো আওয়ামী লীগের রাজনীতি আপনি বন্ধ করে দিয়েছেন কেন? ইউনূস সরকার বলছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, কিন্তু সেই অধ্যাদেশ কিন্তু আবার পাশও হয়েছে। তাহলে আপনি যদি প্রতিহিংসার রাজনীতি না করেন, গণতন্ত্রে বিশ্বাসী হন, তাদের বিচার চলতে থাকুক, তারা রাজনীতি করুক। আমি আমার কথা বলছি না, আমি তাদের গণতান্ত্রিক পদ্ধতির কথা বলছি। ওইটা বন্ধ করার মানে হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আর আমি যেটা বলতেছি, আপনি মব বন্ধ করবেন, দুর্নীতি বন্ধ করবেন, মাদক বন্ধ করবেন, ব্যাংক লুট করছে তাদেরকে গ্রেফতার করবেন, টাকা পাচারছে তাদেরকে গ্রেফতার করবেন, শেয়ার বাজার কেলেঙ্কারি আসামি জেলখানার ভিতরে আছে তাদের বিরুদ্ধে আপনি স্পেসিফিক মামলা শুরু করবেন। কই সেটা কি হচ্ছে? সেটা তো হয় নাই। তা আপনি কি করবেন? আপনি তাহলে কি হায়ের ভিতরে না? যেমন গণভোট দিতে বলছিলেন, সবাই গণভোট দিয়ে ভোট দিছে, এখন আপনি অ্যাকশনে যাচ্ছেন না, তাহলে ওটা হায়ের ভিতরে না ছিল, আমি বাস্তবায়ন করব না।
না করলে কি হবে? ইয়েস, কারেক্ট, না করলে কিচ্ছু হবে না। 2/3 মেজরিটি। আর পার্লামেন্টে যারা বিরোধী দল আছে মনে করছে অনেক কিছু, আমি তাদের মেধা টেধা দেখে এখন যেটা আমার ধারণা হয়েছে, যেটা মনে হয় কি জীবনের সর্বোচ্চ অর্জন, আমাকে মানুষ বলে আমি জামাতের রাজনীতি, আমি রাজাকার ইত্যাদি ইত্যাদি, আমি 68টা সিট পাইছি, আরও 8টা সিট পাইছি নারীদের, টোটাল হলো 76টা, আমার বাসায় 5 বছর পতাকা উঠবে, আমার কাছে মনে হয় এটাই চার্মিং। তা না হলে আপনি পার্লামেন্টে থাকলে কি আর না থাকলে কি, আপনাদের ভয়েসটা তো ওইরকম রেস করতে আমি দেখলাম না যে আপনার সংস্কারে যাচ্ছেন না কেন, সংস্কার কথার প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো আপনি এখন পালন করছেন না কেন, জোরালো ভয়েস যাকে বলে আমি দেখছি না। আমি সেদিক থেকে হতাশ। তারা তো মাঠে নেমে গেছে, মানে না, তারা বিভাগীয় সমাবেশ করছে, ওখান থেকে একটাই দাবি। আমি দাবি একটাও করতে বলতেছি না এইভাবে আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, ওইগুলো আমি করতে বলছি না। কি ভাই চায় আমি আরো গন্ডগোল টন্ডগোল মারামারি টারামারি কথাটা কিন্তু বেশি কাজ হয় না কেন? বেশি আমি কিন্তু পরিষ্কার করে দিছি কথাটা। আচ্ছা, আপনি লাউড ভয়েসে আপনি পার্লামেন্টে দাঁড়াইয়া স্পিকারকে সেই প্রশ্ন করবেন, অ্যাটাকিং কোশ্চেন, যে কেন আপনারা বলতেছেন যে কি নির্বাচন যদি না দিত, গণভোট না হলে নির্বাচন দিত না, সেজন্য মানছি, সেই প্রশ্নটা কি করছে তারা? যে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এটা কি প্রতারণা না অন্য কিছু, কথার কথা বলছি। আমি সেই বলিষ্ঠ কণ্ঠ চাচ্ছি। 2 নম্বর আসেন রাষ্ট্র পরিচালনার মধ্যে যে বিচার বিভাগটার কথা আপনি আমার কাছে আনলেন, আপনি বিচার বিভাগের আলাদা একটা সচিবালয় হয়ে গেছে, সেটাকে আপনি থামিয়ে দিয়েছেন কেন? কি কারণে? কারণ আপনি বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগের অধীনস্থ করে ফেললেন। এটার মানে হচ্ছেই আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, আমি বিচারালয়ের পাশ দিয়ে হাঁটবো, কিংবা আমি যে বক্তব্য দিব, বিচারালয়ের সবাই ভাবতে হবে ওনরা আমাদের নিয়োগকর্তা। এই যে ভীতির রাজনীতি, আপনি এখানে কেন যাবো? আপনি যদি বিচার বিভাগটা স্বাধীন করে দেন, সমস্যাটা কোথায়? ইফ ইউ লাভ দ্য কান্ট্রি, ইফ ইউ লাভ ডেমোক্রেসি, আপনি যদি বিচার বিভাগের মানে বিচারের স্বাধীনতায় বিশ্বাসী হন, আমরা বলি দৃশ্যমান কিছু হইতে হবে। 3 নম্বর আসেন, আপনি 3 মাসে কি করলেন না করলেন বললেন অনেক সময় না, আমি এক কথাটা আবার রিপিট করতেছি, আপনাকে তপ্ত আগুনের মধ্যে ওই অন্তর্বর্তীকালীন সরকারও দাঁড়ানো ছিল, তাকে তো আপনারা কেউ বলেন নাই এই যে তাকে 3 মাস আমরা দেখি, কেউ বলেন নাই, আপনি পাবেন না, কারণ আপনি পলিটিক্যাল পার্টি, আপনাকে তো ওই তপ্ত আগুনের ভিতরে দাঁড়ায় নির্বাচন দিচ্ছে, আপনি একদিনও পাবেন না টাইম। 3 নম্বর আসেন, আপনি এই 3 মাসের মধ্যে যেই কতগুলো বেসিক জিনিস আছে মানুষের খুবই রাষ্ট্রের জন্য প্রয়োজন, ভাই যেটা বলছেন তারেক রহমান সাহেব বা প্রধানমন্ত্রী আমাদের শেষের দিকে, হ্যাঁ ফ্যামিলি কার্ড, এই সব ভালো, আপনি এখন পর্যন্ত রাষ্ট্রের ফরেন পলিসি দিতে ব্যর্থ, আপনি ইকোনমিক পলিসি দিতে পারেন নাই, আপনি কর্মসংস্থান নিয়ে কি করছেন বলেননি, আপনি ম্যান পাওয়ার এক্সপোর্ট কিভাবে করবেন বলেননি। বলছে বলে নাই, আমি তো দেখি সবই চলতেছে। কোথায় আপনি কর্মসংস্থানের ব্যাপারে আমরা কি করছি? আমাকে দেখাইতে হবে তো পদ্ধতি। আপনি কার্ড দেন, অসুবিধা নাই তো, ফ্যামিলি কার্ড দেন, কৃষি কার্ড দিয়ে আমাদেরকে ঘরে বসায় রাখেন। আমরা তাহলে শেষ করে, আপনার যদি রফিক সিদ্দিক 1 মিনিটে যদি এগুলোর কোনো জবাব দিতে চান। না, জবাব বলতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আগেই তো আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রেসিডেন্ট পালিয়ে গেছে, সেক্রেটারি পালিয়ে গেছে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, 300 এমপি সবাই পালিয়ে গেছে। আমরা ছাড়তে বলি না তাদের, আমাকে তো তারা দেশে তো তাদের না তারা নিজেরাই পালায় গেছে, নিষিদ্ধ করার প্রয়োজন হয় নাই। এমনকি আপনার মনে থাকার কথা যে 5ই আগস্টে তাদের পতন হয়েছে, 15ই আগস্টে এক পাতিল খিচুড়ি কোথাও রান্না করে নাই। এটা তাদের একটা রাজনৈতিক কর্মসূচি তো ছিল, কোথাও একটা যে পতাকা মানে ব্যানার করে দোয়ার আয়োজন করে নাই কোথাও। আপনি দেখেন বাংলাদেশে কোথাও হয়েছিল কিনা, মনে যদি থাকে, হয় নাই। যাই হোক, আমাদের মে মাস চলতেছে, আমাদের মে মাস শোকের মাস, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আগামী 30 মে। আমরা এই শোকের মাসে আমরা শুধু কথাই বলবো যে আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রতিহিংসামূলক রাজনীতি করে না, যেটা সত্য। একই সাথে বিচার বিভাগের গতিতে চলবে, আইনি গতিতে চলবে, দেশের গতিতে চলবে, রাষ্ট্র গতিতে চলবে। রাষ্ট্র, দেশ এবং সরকার রাজনীতিকে আমরা একসাথে মিলাবো না। আমরা বিএনপি রাজনীতি চলবো এবং আমরা পরিচ্ছন্ন রাজনীতি করি, এবং এটা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব এবং নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। তারেক রহমান সাহেব সেইটিকে ধারণ করি আমাদের বিএনপির যে চিন্তাভাবনা, সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর গণভোটের কথা যে বারবারই বলছেন, গণভোটের নোট অফ ডিসেন্সের অনেক এখানে ব্যাপার আছে। শুধু গণভোট বললে চলবে না, জনগণ এখন সেগুলি নিয়ে চিন্তা করছে না। জনগণ এখন চিন্তা করছে দেশ কীভাবে আরও এগিয়ে যাবে। 15 বছর যে ভগ্ন রাজনীতি ছিল, ভগ্ন দেশ ছিল, এখান থেকে আমরা বেরিয়ে এসে দেশকে কীভাবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। এই কারণে শ্রমবাজার, আমাদের অর্থনীতি, আমাদের কর্মসংস্থান, শিল্প কারখানা, যেগুলো সবগুলো অচল ছিল, সবগুলো সচল করে যে অনেক ধন্যবাদ।